আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর রাজস্ব আয় বাড়ানোর চ্যালেঞ্জ মাথায় নিয়ে আসছে আরেকটি বড় বাজেট। আজ সংসদে সম্ভাব্য 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করবে সরকার, যাতে ঘাটতি থাকছে 2,56,000 কোটি টাকা। আগামী অর্থবছরে অপ্রদর্শিত অর্থ বৈধর সুযোগ দিচ্ছে সরকার। বাড়ছে না ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা, কর হারও থাকছে অপরিবর্তিত। বিশেষজ্ঞরা বলছেন, জিডিপি প্রবৃদ্ধির চেয়ে অর্থনৈতিক স্থিতিশীলতায় বেশি নজর দিতে হবে সরকারকে। আর আর্থিক খাতে সংস্কার এগিয়ে নিতে বাজেটে রাজনৈতিক প্রতিশ্রুতি দেখতে চান তারা। হাসানুল শাওনের রিপোর্ট। এমন এক বাস্তবতায় সরকার এবারের বাজেট ঘোষণা করছে, যখন নিত্যপণ্যের উচ্চ মূল্যের সঙ্গে লড়াই করতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। তাই আগামী 2024-25 অর্থ বছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ও ভর্তুকি বাড়িয়ে জনগণকে স্বস্তি দিতে চায় সরকার। সব মিলে 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার, যার মধ্যে এনবিআর সহ নানা উৎস থেকে 5,41,000 কোটি টাকা আয় ধরা হয়েছে। ঘাটতি থাকছে 2,56,000 কোটি টাকা, যা জিডিপির 4.6%। তবে অর্থনৈতিক স্থিতিশীলতায় মনোযোগ দিতে গিয়ে আসছে অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির বিষয়ে কিছুটা সংযত ও সতর্ক লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে। এবারের বাজেটে যতটা না প্রবৃদ্ধি, তার থেকেও বেশি হলো যে অর্থনৈতিক স্থিতিশীলতাটা পুনরুদ্ধার করা, ইনফ্লেশনটা কমানো, মনিটারি পলিসির সাথে ফিসকাল পলিসির যে অ্যালাইনমেন্ট, সেগুলোকে নিশ্চিত করা। এবারের বাজেটের বাস্তবায়নটা আর্জেন্সি দিয়ে এটাকে একটা দেখতে হবে, আদারওয়াইজ বিনিয়োগ কর্মসংস্থানের উপরে একটা বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা থেকে যাবে। নতুন অর্থ বছরে এনবিআরকে আদায় করতে হবে 4,80,000 কোটি টাকা। সেক্ষেত্রে ভ্যাট, শুল্ক এবং আয়কর এ 3 অংশেই আয় বাড়াতে চায় সরকার। আসছে অর্থ বছরে 15% কর দিয়ে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হতে পারে। তবে বাড়ছে না করমুক্ত আয় সীমা, যা 3.5 লাখ টাকাই থাকছে। এছাড়া আইএমএফের শর্ত মেনে নানা খাতে দেয়া কর অব্যাহতি ও ছাড় কিছুটা কমিয়ে আনছে সরকার। বাজেটটা হওয়া উচিত সংস্কারমুখী, যে এই যে খুব গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো অর্থনীতির জন্য দরকার, তার জন্য আমরা একটা স্ট্রং পলিটিক্যাল কমিটমেন্ট দেখতে চাই। পাশাপাশি সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং এই যে মূল্যস্ফীতির চাপে যে সাধারণ জনগোষ্ঠী তারা যে পিষ্ট, তাদেরকে কীভাবে সহযোগিতা বাড়ানো যায়, সেই জায়গাটা আমি মনে করি এবার বাজেটের একদম কেন্দ্রবিন্দু হওয়া দরকার। আগামী অর্থ বছরেও বাড়ছে ভর্তুকির পরিমাণ। কৃষি, খাদ্য সহায়তা, বিদ্যুৎ ও জ্বালানি সহ নানা খাতে ভর্তুকির জন্য বরাদ্দ থাকছে 1,12,000 কোটি টাকা। যেগুলো অত্যাবশ্যকীয় খাদ্যপণ্য, সেখানে যেমনি হোক দাম কমিয়ে রাখতে হবে, ভর্তুকি দিয়ে হলেও দাম কমিয়ে রাখতে হবে। তারপর জ্বালানির ক্ষেত্রেও ভর্তুকি দিতে হবে, কৃষির ক্ষেত্রেও ভর্তুকি অব্যাহত রাখতে হবে। এছাড়া সরকার এরই মধ্যে আগামী অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন করেছে। বৃহস্পতিবার সংসদে অর্থমন্ত্রী আগামী অর্থ বছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। বাজেট ঘাটতি সহনীয় রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ অর্থনীতিকে স্থিতিশীল রাখাই আসছে অর্থ বছরের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী আয়েশা ওয়াসিকা খান। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও জানান, মুদ্রানীতির সাথে সামঞ্জস্য রেখে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে। রুকনুদ্দিনের রিপোর্ট। টানা চতুর্থবার সরকার গঠনের পর প্রথম বাজেট সংসদে পেশ করা হবে বৃহস্পতিবার। সেই বাজেটে স্বপ্ন পূরণের লক্ষ্য আর বাস্তবতার ব্যবধান কতটুকু, সাথে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কোন বিষয়গুলো, এমন প্রশ্ন ছিল অর্থ প্রতিমন্ত্রীর কাছে। বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীলতা বজায় রাখার ব্যবস্থা করা হচ্ছে প্রস্তাবিত বাজেটে। আর মুদ্রানীতির সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে রাজস্ব নীতি গ্রহণ করা হচ্ছে। আর
প্রবৃদ্ধি অর্জনের ধারাটাকে অব্যাহত রাখার লক্ষ্যে সরবরাহ নিশ্চিত করা এবং সরবরাহ ব্যবস্থা শক্তিশালী রাখার প্রস্তাব করা হচ্ছে। প্রস্তাবিত বাজেটে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান আয়েশা ওয়াসিকা খান। 2024-এর নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামী লীগ যে ইশতেহার দিয়েছে সেই ইশতেহারের পরে এটা প্রথম বাজেট। তো সেই অনুযায়ী ইশতেহারে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে, যেসব বিষয়ে অগ্রাধিকার আছে, সেগুলোকে এই প্রস্তাবিত বাজেটে সেগুলোর উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। 2024-25 অর্থ বছরের বাজেটে সামাজিক বেষ্টনীর আওতা অর্থাৎ দরিদ্র মানুষজনকে সহায়তার হার আরও বাড়ানো এবং কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে বিশেষ নির্দেশনা থাকবে বলেও জানান অর্থ প্রতিমন্ত্রী। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়ায় কেন শ্রমিক পাঠানো গেল না তা খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে। বুধবার জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দল মত নির্বিশেষে সবার জন্য সরকার কাজ করে। নজরানা চৌধুরীর রিপোর্ট। মাননীয় সদস্যবৃন্দ, দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার বিকেলে সংসদের বাজেট অধিবেশন বসে। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে মালয়েশিয়ায় নির্ধারিত সময়ের মধ্যে কেন শ্রমিক পাঠানো গেল না এ বিষয়ে প্রশ্ন করেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। মালয়েশিয়াগামী 31,000 যুবকের ভাগ্য অনিশ্চিত, স্বপ্ন ভেঙে চুরমার। 17,000 কর্মীর অনুমতি সহ সবকিছু রেডি ছিল, 31শে মের মধ্যে পাঠানো যায় নাই। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারি নানামুখী উদ্যোগের পরও সাধারণ মানুষ বিদেশে চাকরির জন্য দালালের আশ্রয় নেয়। যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে, ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই ম্যানপাওয়ারে ব্যবসা করে এবং তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে। আবার এদের সাথে ওই মালয়েশিয়ারও কিছু সংযুক্ত আছে, যার ফলে জটিলতার সৃষ্টি হয়। স্পেশাল ফ্লাইট দিয়ে অন্যান্য ফ্লাইটের সঙ্গে সংযুক্ত করে কিন্তু সবাইকে পাঠানো হয়েছে, কিন্তু অনেকে বাদ পড়ে গেছে। এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে। অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। সরকারের নেয়া নানা প্রকল্পের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাধারণ মানুষ উপকৃত হবে কিনা সেটা বিবেচনায় নিয়েই তার সরকার প্রকল্প হাতে নেয়। যেহেতু বহুদলীয় গণতান্ত্রিক দেশ বাংলাদেশ, এটা তো মত পথ ভিন্নতা থাকবেই। আমরা কাজ করব সুষম উন্নয়ন, প্রতিটি এলাকা যথাযথ উন্নত করবার মানসিকতা নিয়ে, যে সে দলমত নির্বিশেষেই হোক সে সেই সেবাটার জন্য পায়, সেটাই আমাদের লক্ষ্য। আর সেভাবেই কিন্তু আমরা করে যাচ্ছি। এই যে আমি ঘর দিচ্ছি, আমি কি বেছে দিচ্ছি যে কে আওয়ামী লীগ করে তাকে দেবো, আওয়ামী লীগ না করে দেবো, তা তো নয়। ওই এলাকায় যত ভূমিহীন গৃহহীন আছে, সে আমাকে ভোট দিক না দিক সেটা বড় কথা না, বড় কথা সে দেশের নাগরিক। এর আগে অধিবেশনের শুরুতেই হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। আজ দুদকে হাজির হচ্ছেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ। আইনজীবীর মাধ্যমে 15 দিনের সময় চেয়ে আবেদন করেছেন তিনি। বুধবার বিকেলে দুদক কমিশনার জহুরুল হক একথা জানান। এদিকে বেনজির আহমেদ সিঙ্গাপুরে গেছেন বলে ধারণা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তামজিদ সুমনের রিপোর্ট। দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ তদন্তে 6 জুন পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে তলব করে দুদক। যদিও বেনজির দেশের বাইরে গেছেন কিনা এমন কোনো তথ্য জানে না সংস্থাটি। তবে দুদকের তলবে সাড়া দিয়ে বেনজির যে বৃহস্পতিবার হাজির হচ্ছেন না সেটি এখন পরিষ্কার। কারণ বুধবার বিকেলে আইনজীবীর মাধ্যমে এরই মধ্যে 15 দিনের সময় চেয়ে আবেদন করেছেন তিনি। উনি চিঠি পাঠিয়েছে সময় চেয়ে বোধ হয়। এটা তো আমাদের ব্যাপার না, এটা তো আইওর ব্যাপার। শুনেছি যে 15 দিনের সময় চাইতে পারে, কত চেয়েছে আমি জানি না। আইনে বলা আছে 15 দিন পর্যন্ত সময়, যদি সন্তুষ্ট হয়, অনুসন্ধান কর্মকর্তা সন্তুষ্ট হয়, সে সময় মঞ্জুর করতে পারে। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজির সিঙ্গাপুরে আছেন বলে ধারণা করা হচ্ছে। আশা প্রকাশ করে বলেন, অভিযোগ মোকাবেলা করতে নিশ্চয়ই তিনি দেশে ফিরবেন। তিনি
সিঙ্গাপুর গিয়েছিলেন, আমি একটু জানি, সে হয়তো ফিরে আসবেন, এগুলি ফেস করবেন তিনি, আমরা এটাই মনে করি। যদি তিনি দেশের বাইরে যানও তাহলে তো ইমিগ্রেশন একটা এন্ট্রি বা তিনি গেছেন কিনা কোনো ইয়ে থাকে, তো সেই ধরনের কোনো তথ্য আপনার কাছে? দেখুন আমি আগেই বলেছি, যাদের উপরে নিষেধাজ্ঞা থাকে তাদেরগুলো শুধু আমরা দেখি, এরপরে কে কখন কিভাবে যায় সেগুলো তো আমাদের লক্ষণীয় নয়, কারণ কোর্টের থেকে তো তার উপরে কোনো নিষেধাজ্ঞা ছিল না। এমপি আজিম প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভারত বাংলাদেশ মিলে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। উদ্ধারকৃত মাংসের টুকরো আজিমের কিনা তা ডিএনএ টেস্টের পরেই জানা যাবে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ভারতে মানুষের ভোট দেওয়ার অধিকার রয়েছে বলেই মোদী সরকার তৃতীয় মেয়াদে নিরঙ্কুশ বিজয় পায়নি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, সাবেক আইজিপি বেনজিরের মতো লোকদের দিয়ে গুম হত্যা সংগঠিত করেছে ক্ষমতাসীনরা। বুধবার রাজধানীতে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের আলোচনায় মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু ভারতের মানুষের অন্তত ভোট দেওয়ার অধিকারটুকু এখনো রয়েছে। ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলে কিন্তু তারা অন্তত ওই যে মোদী 3 বার একেবারে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা বাসনা, সেটাকে কিন্তু তারা রোধ করে দিয়েছে। মির্জা ফখরুল অভিযোগ করেন, 71 থেকে 75 পর্যন্ত বাকশালী শাসনের প্রেতাত্মারা এখনও জোর করে ক্ষমতায় বসে দেশ শাসন করছে। তার অভিযোগ, সাবেক আইজিপি বেনজিরের মতো লোকদের দিয়ে গত 15 বছর এই সরকার গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত করেছে। এ সময় প্রধানমন্ত্রীর দেয়া এক বক্তব্যের উল্লেখ করে তিনি তার বিপরীতে প্রশ্ন রাখেন। প্রধানমন্ত্রী আরেকটা ভয়ঙ্কর কথা বলেছেন, সাদা চামড়ার লোকেরা নাকি তাকে বলছে কোন একটা দেশের এয়ার বেস করতে দেওয়ার জন্য, আর বাংলাদেশের একটা অংশ অর্থাৎ চট্টগ্রাম এবং মিয়ানমারকে নিয়ে নতুন একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবার তারা চেষ্টা করছেন। প্রধানমন্ত্রীর উচিত হবে এই মুহূর্তে জনগণের সঙ্গে তার প্রকৃত ব্যাখ্যা তুলে ধরা। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান আলোচনার বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের কোনো দলের সাথে বাংলাদেশের সম্পর্ক নয়, সম্পর্ক সরকারের সাথে। তাই সেদেশে কে ক্ষমতায় যাবে তা গুরুত্বপূর্ণ নয়। বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। ভারতীয় জনগণ, ভারতের ভোটাররা যাকে ভোট দেবে, মেজরিটি হওয়ার একটা নিয়ম আছে সাংবিধানিকভাবে গণতান্ত্রিক রাজনীতির ধারা চলতে থাকবে। কে এলো কে গেল এটা আমাদের বিষয়। আমাদের বন্ধুত্ব ভারত সরকারের সাথে, আমাদের বন্ধুত্ব বিশেষ কোনো দল বা ব্যক্তির সাথে। বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি তৈরি এবং বাংলাদেশ ও মিয়ানমারের অংশ নিয়ে একটি খ্রিস্টান দেশ বানানোর চক্রান্তের অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ের প্রশ্নের জবাবে একথা জানান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। বলেন, সাম্প্রতিক মন্তব্যগুলো যদি সত্যি আমেরিকাকে ইঙ্গিত করে বলা হয় তাহলে এগুলো সঠিক নয়। এছাড়া নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিচারিক কর্মকাণ্ডের বিষয়ে মিলার বলেন, মামলার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। নোবেল জয়ীকে হয়রানি এবং হুমকি প্রদর্শনের জন্য শ্রম আইনের অপব্যবহার হতে পারে বলে উদ্বেগ রয়েছে। মুখপাত্র আরও বলেন, শ্রম এবং দুর্নীতি বিরোধী আইনের এই ধরনের অপব্যবহার আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলতে পারে এবং সরাসরি বিদেশি বিনিয়োগে বাধা আসতে পারে। টানা তৃতীয়বার বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ বিজয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোনালাপের মাধ্যমে বাংলাদেশের জনগণ, সরকার, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় দুই নেতার মধ্যে এই ফোন আলাপ অনুষ্ঠিত হয়। এ সময় নরেন্দ্র মোদী ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই আমন্ত্রণ
গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনার শক্তিশালী নেতৃত্বের কারণে এনডিএর এই বিজয় সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, এই বিজয়ের মধ্য দিয়ে ভারত ও তার জনগণ বিশ্ব অঙ্গনে আরও এগিয়ে যাবে। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশী সুলভ সম্পর্কের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।